আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর আলোর প্রতিসরণ চ্যাপ্টার নিয়ে। এর আগে আলোর প্রতিফলন সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। সেখানে প্রতিফলন সম্পর্কে বলেছিলাম আলোর ফিরে আসা, দেওয়ালে হোক বা কোনো দর্পণের ওপর হোক আলো পড়বে এবং সেখান থেকে ফিরে আসবে। এই ঘটনাটাকে আমরা বলেছি আলোর প্রতিফলন। কিন্তু আলোর প্রতিসরণ কি? আলোর প্রতিসরণ হচ্ছে আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করা। যেমন যেমন জল আছে, এবার উপরে আছে আলোকরশ্মি। আলোকরশ্মি জলের ওপর পড়লো, কি হবে? জলের মধ্যে নিশ্চয় আলোকরশ্মি প্রবেশ করবে। যখন প্রবেশ করবে তখন এই যে কোথা থেকে আলোকরশ্মি পড়ছে, বায়ুর মধ্য দিয়ে আলোকরশ্মি যাচ্ছে। কোথায় যাচ্ছে? জলে। তাহলে বায়ু থেকে যখন জলের মধ্যে প্রবেশ করবে তখন আলোকরশ্মি ঠিক একই পথ ধরে যেতে পারে না, একই দিক তার থাকে না। কি হয়? দিকের পরিবর্তন হয়। আলোকরশ্মির এই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করা এবং সেই সময় দিকের পরিবর্তন, এই সংক্রান্ত ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। এবং এইখানে আমরা দিক নির্ণয় করব কিভাবে? যে বিন্দুতে আপাতিত হলো সেই বিন্দুতে আমরা বিভেদ তলে সেই বিন্দুর ওপর আমরা একটা অভিলম্ব অঙ্কন করব। দেখা যাবে যে আলোকরশ্মির এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। এটা কি মাধ্যম? এটা বায়ু মাধ্যম, এটা জল মাধ্যম। বায়ু লঘু মাধ্যম এবং জল হচ্ছে ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যখন প্রবেশ করবে দেখা যায় যে এই যে অভিলম্বের দিকে খানিকটা আলোকরশ্মি সরে আসে। তাহলে এইখানে আমরা যেটা বলবো এর নাম দিব আপাতিত রশ্মি। এখানে ও এ আপাতিত রশ্মি এবং এ বি প্রতিসৃত রশ্মি। এ বিন্দুতে এম ড্যাশ একটা অভিলম্ব আঁকা হয়েছে। এইখানে আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করবে তাকে বলবো আপাতন কোণ, এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করবে তাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। এই যে এখানে আই এবং আর, এখানে যেটা দেখলাম যে আই বেশি আর কম, ঠিক যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ জল থেকে যদি বায়ুর দিকে আলোকরশ্মি যায় তাহলে কি হবে? তাহলে আই এর তুলনায় আরটা বড় হয়ে যাবে। তো কতটা বড় হবে, সম্পর্ক কি, আই এর সাথে আর এর সম্পর্ক কি, এই নিয়ে বিজ্ঞানী স্নেল একটা সূত্র দিয়েছে। যাই হোক, সেই সূত্রটা আমরা আলোর প্রতিসরণের যে সূত্র সেই সূত্রের মধ্যে পাব। আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে। কি কি? একটা আছে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে যে লম্ব আঁকা হয়েছে এরা প্রত্যেকেই একই সমতলে থাকবে। অর্থাৎ আমি এই যে তিনটা রশ্মি এঁকেছি, আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং এই যে একটা অভিলম্ব এঁকেছি, এরা কোথায় আছে? এরা কিন্তু আমার বোর্ডের তলে আছে। কখনো এরকম হবে না যে বোর্ড বরাবর আলোকরশ্মি পড়লো আর প্রতিসৃত রশ্মিটা বোর্ড থেকে উঠে এরকম চলে আসলো, তা কিন্তু হবে না। আমার অভিলম্বটা আমার বোর্ডের তলেই আছে, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকেই কি হবে? একই তলে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যেটা আমি বললাম, স্নেল বলেছে এই যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কি, যে সাইন আই, এটাকে আমরা বলবো কিভাবে? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর, এদের অনুপাত ধ্রুবক থাকবে। এদের অনুপাত ধ্রুবক থাকবে, কিন্তু এই ধ্রুবক তখনই থাকবে যদি দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি ফেলা যায়, তবে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকবে। অর্থাৎ ধ্রুবক থাকার অর্থ কি? অর্থ হচ্ছে আমি বায়ু এবং জল দুটোই রেখেছি, বায়ু এবং জল। আমি ধরে নাও লাল বর্ণের আলোকরশ্মি ফেলেছি। এবার লাল বর্ণের আলোকরশ্মি ফেলার পর আমি আপাতন কোণের মান একটু বাড়ালাম, তার ফলে প্রতিসরণ কোণটা আমি মাপলাম। আপাতন কোণের মান আরো বাড়ালাম, প্রতিসরণ কোণের মান সামান্য বাড়লো। এই যে দুটো বিভিন্ন ক্ষেত্র তৈরি হলো। আপাতন কোণের মান প্রথমে একরকম, পরে আর এক রকম, তার জন্য প্রতিসরণ কোণের মানও দুরকম আমরা পেলাম।
তো এই যে অনুপাত, প্রথম ক্ষেত্রের আপাতন কোণ এবং প্রথম ক্ষেত্রের প্রতিসরণ কোণের অনুপাত আমরা যা পাবো, যেহেতু আমরা বায়ু জল মাধ্যম দুটো একই রেখেছি, যেহেতু আমরা লাল বর্ণ পরিবর্তন করিনি, সেজন্য আপাতন কোণটা পাল্টালাম, তার জন্য প্রতিসরণ কোণও পাল্টে গেছে। তো পরবর্তী ক্ষেত্রে সাইন আই এবং সাইন আর এর অনুপাতও আমরা একই পাবো, অর্থাৎ ধ্রুবকই পাবো, এটা বলছে। যদি আমরা একটা চেঞ্জ করে দিই, অর্থাৎ বায়ু জল রাখলাম, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা হলুদ বর্ণ নিয়ে নিলাম বা বেগুনি বর্ণ নিয়ে নিলাম, তাহলে প্রথম ক্ষেত্রের সাইন আই বাই সাইন আর এর অনুপাত যা পাবো, যেই আমি হলুদ বর্ণ নিয়ে নিব এবং আইটাকে পাল্টে দিব, তখন দেখব যে সাইন আই এবং সাইন আর এর মান কিন্তু এক থাকলো না। অর্থাৎ এই দুটো শর্ত মেনটেন করলে তবে আমরা ধ্রুবক পাবো। এই ধ্রুবকটাকে কি বলা হয়? এই ধ্রুবকটাকে বলা হয় প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, এবার এখানে একটা মনে রাখবে, সেটা হচ্ছে আমি যদি লম্বভাবে এই প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে দেখো সাইন আই ইজ ইকুয়াল টু, তাহলে কি পাচ্ছি? মিউ সাইন আর। যদি আই 0 হয়, অর্থাৎ লম্বভাবে যদি আলোকরশ্মি আপাতিত হয়, তাহলে সাইন আই কি হবে? তাহলে সাইন আইও 0 হয়ে যাবে। আই যদি 0 হয়, সাইন আই 0। তাহলে সাইন আই 0, তাহলে এর দায়টা কার? মিউ অথবা সাইন আর। মিউ এর মান তো 0 হবে না, কারণ মাধ্যম তো কিছু না কিছু আছে। তাহলে দায়টা কার যে পড়লো? সাইন আর এর। তাহলে সাইন আই যদি 0 হয়, তাহলে আমরা এটা পাই যে সাইন আর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 0। তার মানে লম্ব আপাতন যখন হবে, তখন আপাতন কোণের মানও 0, প্রতিসরণ কোণের মানও 0। অর্থাৎ আমরা এখান থেকে যেটা বুঝলাম যে লম্বভাবে যদি আপাতিত হয় কখনো আলোকরশ্মি, তাহলে দিক পরিবর্তন না করেই সোজা ভেতরে ঢুকে যাবে। আই 0 তো আরও 0। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু তা হবে না, অন্যান্য ক্ষেত্রে দিকের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা আসবো, জানবো প্রতিসরাঙ্ক সম্পর্কে আর একটু বেশি করে। যেমন আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক এই মাধ্যমটা বায়ু, এটাকে আমরা এ বললাম। এই মাধ্যমটা জল, তাহলে এটাকে আমরা বললাম ওয়াটার হিসাবে ডাব্লিউ লিখতে পারি। আমি বি বললাম, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। এবার কোথা থেকে কোথায় আলোকরশ্মি যাচ্ছে? এ থেকে বি তে। তাহলে আমরা কি লিখবো? এ মিউ বি ইজ ইকুয়াল টু, এ থেকে যাচ্ছে বি তে, তাহলে এ মাধ্যমের কোণ ইজ ইকুয়াল টু, ওপরে থাকবে এ মাধ্যমে আপাতন কোণের সাইন, আর নিচে থাকবে বি, পরে লিখেছি, তাহলে বি মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন। এ মিউ বি ইজ ইকুয়াল টু, তাহলে পাবো সাইন আই বাই সাইন আর। এটা মনে রাখবে যে আলোকরশ্মি সবসময় প্রত্যাবর্তিতার নীতি মেনে চলে। অর্থাৎ আলোকরশ্মি যে পথে এসেছে, যে পথে গেছে, আলোকরশ্মি যদি আমরা ওর 180 ডিগ্রি অর্থাৎ উল্টো দিকে ঘুরিয়ে দিই, ঠিক সেই পথ অবলম্বন করবে। অর্থাৎ আলোকরশ্মি ধরে নাও এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হলো। এবার জলের মধ্যে যদি 30 ডিগ্রি কোণে, কথার কথা, যদি আলোকরশ্মি ফেলি, তাহলে বায়ু মাধ্যমে কিন্তু প্রতিসরণ কোণের মান 50 ডিগ্রি হবে। অর্থাৎ প্রত্যাবর্তিতার নীতি মেনে চলবে। তার মানে কি, যে উল্টো করে আমরা বলতে পারি বি মিউ এ, বি মিউ এ ইজ ইকুয়াল টু, তার মানে কি হবে? সাইন আর বাই সাইন আই। অর্থাৎ যদি বি থেকে আলোকরশ্মি যেত, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে অর্থাৎ এটা আর সাইন আর, এবং এটা 50 ডিগ্রি অর্থাৎ সাইন আই লিখতাম। এবার এই দুটোর বাম পক্ষ এবং দুটোর ডান পক্ষ যদি গুণ করি, তাহলে কি পাবো? তাহলে পাবো এ মিউ বি গুণন বি মিউ এ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর গুণন সাইন আর বাই সাইন আই। তাহলে কাটা গেল, কেটে কুটে আমরা কি পেলাম? 1। অর্থাৎ এ মিউ বি ইজ ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। এটা মনে রাখবো। আচ্ছা, একটু এটা বলা হয়নি যে এ মিউ বিটা কি। এ মিউ বিটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর তাহলে এ মিউ বি ইজ ইকুয়াল টু বি মিউ এ। বি মিউ এটা কি? বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। একেই আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক।
কার সাপেক্ষে কার, এই প্রতিসরাঙ্ক যখনই উঠে আসবে এই শব্দটা, তখনই আমরা তাকে বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আচ্ছা, এবারে এটার মানে কি? এটার মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে জলের যদি প্রতিসরাঙ্ক আমরা বলি 4/3, অর্থাৎ বায়ু থেকে জলে আলোক রশ্মি প্রবেশ করছে, প্রতিসরাঙ্ক বললাম 4/3, a mu b is equal to 4/3, তাহলে b mu a is equal to কি হবে? অর্থাৎ জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কি হবে? জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হয়ে যাবে, আমরা কি পাবো? b mu a is equal to 1/a mu b, অর্থাৎ উল্টোটা অনন্যক, অর্থাৎ হয়ে যাবে 3/4। তার মানে বায়ুর সাপেক্ষে যদি জলের প্রতিসরাঙ্ক 4/3 হয়, জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক অর্থাৎ উল্টোটা হয়ে যাবে 3/4। এই সম্পর্কটা মনে রাখবো। এখানে আরো একটা মনে রাখতে হবে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে সাথে, সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্কটা কি? এখানে বললাম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। এই এ মাধ্যম যদি কিছু না হয়, অর্থাৎ শূন্য মাধ্যম হয়, এবং এটা যে কোনো মাধ্যম হতে পারে, জল হতে পারে, কাঁচ হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে, তাহলে তার সাপেক্ষে অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলবো, অর্থাৎ এই মাধ্যমটা হয়ে যাবে শূন্য মাধ্যম। এবার দেখা যায় যে বায়ুর সাপেক্ষেও প্রতিসরাঙ্ক যা, জলের প্রতিসরাঙ্ক যা, শূন্য মাধ্যমের সাপেক্ষেও প্রতিসরাঙ্ক সেম না, কিন্তু প্রায় কাছাকাছি, যার জন্য শূন্য মাধ্যমের সাপেক্ষে যে প্রতিসরাঙ্কটা আমরা পাই সেটা বায়ুর সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক খুবই কাছাকাছি বলে আমরা দুটোকে প্রায় সমান ধরেও চলতে পারি। কিন্তু পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞায় কিন্তু মনে রাখতে হবে, অ্যাকচুয়াল যদি পেতে চায় তাহলে বায়ু না, তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষেই বলতে হবে। অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু আমরা পাবো sin i বাই sin r। প্রতিসরাঙ্ক সম্পর্কেই অনেক ঘটনা জানতে হবে, অনেক প্রতিসরাঙ্কের কে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, সেগুলো ভালো করে জানতে হবে, তাহলে পরের ধাপগুলো একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি জানলাম, পরম প্রতিসরাঙ্ক কি জানলাম, এবারে আমরা আসবো পরম প্রতিসরাঙ্কের সাথে আপেক্ষিক প্রতিসরাঙ্কের কি সম্পর্ক এবং তুলনামূলক এই নিয়ে আলোচনা। এই যে পরম প্রতিসরাঙ্ক মিউ, এইটাকে আমরা আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী সংজ্ঞা দিতে পারি। কি সংজ্ঞা? যে কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ, এই দুয়ের অনুপাতকে আমরা বলবো সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এখান থেকে একটা বিষয় উঠে আসে যে এখানে আমরা পাচ্ছি কি, সি ইজ ইকুয়াল টু মিউ ভি। মিউ এর মান সবসময় 1-এর থেকে বেশি, তাহলে সি সবসময় বেশি হবে। যেহেতু এর মান 1-এর থেকে বেশি, অবশ্যই সি এর মান ভি এর থেকে বেশি হবে। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, এর মানটা অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের তুলনায় বেশি। এটা একটা বিষয় জানলাম। আবার এখানে আমি লিখেছি মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, এরকমও লেখা যায় একই রকম ভাবে। মিউ ইজ ইকুয়াল টু কি বললাম, এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা আমি একটু আগে বলেছিলাম, শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ, তাহলে আমরা এ মিউ বি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি লিখবো? এটা তো এখানে কিছু নাই, মানে কি শূন্য মাধ্যম তো আছে, তার মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এ মিউ বি মানে কি? আমরা লিখতে পারি এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। এখানে আরেকবার বলি যে এটা যেরকম শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের বেগ, তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ ওপরে লিখেছিলাম, একই রকম ভাবে এ মাধ্যমের সাপেক্ষে, ওই জন্য আমি লিখলাম এ মাধ্যমে আলোর বেগ ওপরে ইজ ইকুয়াল টু ভি এ বাই ভি বি। আচ্ছা, এবারে যদি ভি এ বেশি হয়, অর্থাৎ ভি এ
বাই ভিবি, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে, যদি একের থেকে বেশি হয়, এ মাধ্যমে আলোর বেগ বেশি অর্থাৎ এ মাধ্যমটা লঘু মাধ্যম, বি মাধ্যমে আলোর বেগ কম অর্থাৎ বি মাধ্যমটা কি হবে, ঘন মাধ্যম হবে, তাহলে এমনটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, ভিএ বাই ভিবি গ্রেটার দ্যান 1, তার মানে এ মিউ বি গ্রেটার দ্যান 1, তার মানে আমরা লিখতে পারি এ মিউ বি গ্রেটার দ্যান 1। আবার এ মিউ বি মানে কি, এ মিউ বি মানে তো সাইন আই বাই সাইন আর, এ থেকে বিতে গেছে, তাহলে সাইন আই বাই সাইন আর, এটা গ্রেটার দ্যান 1 হবে, তার মানে আমরা কি পাই, আমরা পাই আই গ্রেটার দ্যান আর। অর্থাৎ যদি ভিএ গ্রেটার দ্যান ভিবি হয়, এক কথায় বলবো আই বেশি হবে আর ছোট হবে, অর্থাৎ লঘু মাধ্যমে যে আপাতন কোণ সেটার মান বেশি, প্রতিসরণ কোণের মান কম, তেমনটাই পেয়েছি। আবার যদি ভিএ বাই ভিবি লেস দ্যান 1 হয়, ঠিক একই রকম ভাবে এ মিউ বি লেস দ্যান 1 হবে, এ মিউ বি লেস দ্যান যদি 1 হয় তাহলে আই লেস দ্যান আর হবে। ঠিক একই রকম ভাবে আমরা লাস্ট করতে পারি ভিএ বাই ভিবি ইজুকাল টু যদি 1 হয়ে যায়, তার মানে এ মিউ বি ইজুকাল টু 1, সাইন আই বাই সাইন আর ইজুকাল টু 1, তার মানে কি, তার মানে আই ইজুকাল টু আর। এর অর্থাৎ আই আর আর সমান, আই আর আর কখন সমান হবে, আই আর আর সমান হওয়ার অর্থ হচ্ছে কোনো দিক পরিবর্তনই হলো না, তার মানে মাধ্যমটা একই মাধ্যম, বায়ু থেকে জল এমন হবে না, মাধ্যমটা একই মাধ্যম বলেই কোনো দিক পরিবর্তন হয়নি, সোজা বেরিয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব এখানে বায়ু থেকে জলে গেল, তার দরুন এইখানে কতটা কোণে আলোকরশ্মি বেঁকেছে, একে আমরা কি বলবো, একে আমরা বলবো চ্যুতি কোণ। আলোকরশ্মি ও এ এই বরাবর যাওয়ার কথা ছিল, অর্থাৎ ও এ সি পথে চলে যাওয়ার কথা ছিল, গেছে, যায়নি, বেঁকে গেছে, এ বি পথে গেছে, তাহলে কতটা কোণে বেঁকে গেছে, এইটাকে আমরা বলবো চ্যুতি কোণ, এটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করব। ডেল্টা ইজ ইকুয়াল টু কি হবে এক্ষেত্রে দেখো আই, আর এটাও তাহলে আই হতো, গোটাটাও আই হতো, বিপরীত কোণ, তাহলে আমার ডেল্টা চাই, ডেল্টা ইজ ইকুয়াল টু হবে সি এ এন ড্যাশ, কোণ সি এ এন ড্যাশ মাইনাস কি হবে বি এ এন ড্যাশ, বি এ এন ড্যাশ, অর্থাৎ আই মাইনাস আর। আবার এর ঠিক উল্টোটা যদি হয়, তার মানে এটাই যদি ঘন মাধ্যম থাকে আর এটা যদি লঘু মাধ্যম হয়, তাহলে কি হবে, আলোকরশ্মি অভিলম্ব এঁকে নিতে পারো আগে, আলোকরশ্মি আপাতিত হলো, এই কোণটাকে আমরা আপাতন কোণ আই বললাম, এবার ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘুতে গেলে কি হয়, লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। আমি ওই যে ভিএ মাইনাস ভিএ বাই ভিবি একটু আগে আমি দেখিয়েছিলাম, ভিএ বাই ভিবি লেস দ্যান 1 হলে আই লেস দ্যান আর, অর্থাৎ আইটা ছোট হবে, আরটা বড় হবে। এই ক্ষেত্রেও তো দিক পরিবর্তন করলো, কতটা দিক পরিবর্তন করলো, তার মানে এই বরাবর যাওয়ার কথা ছিল, অর্থাৎ ও এ সি পথে যাওয়ার কথা ছিল কিন্তু চলে গেছে এ বি পথে, তার মানে দিক পরিবর্তন হয়েছে কি, সি এ বি, এই কোণটাকে আমরা বলবো ডেল্টা। ডেল্টা ইজ ইকুয়াল টু এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু হবে, এটাকে এন ড্যাশ বলছি, বি এ এন ড্যাশ, বি এ এন ড্যাশ মাইনাস সি এ এন ড্যাশ, সি এ এন ড্যাশ, তার মানে বি এ এন ড্যাশ ইজ ইকুয়াল টু আর, সরাসরি লেখা আছে, আর এটা আই হওয়ার কারণে এটাও আই হবে, বিপরীত কোণ অর্থাৎ আই। তার মানে কিছুই না, বড় কোণ মাইনাস ছোট কোণ, যখন লঘু থেকে ঘনতে যাবে, লঘু মাধ্যমে কোণ যেহেতু বেশি হয় তাহলে চ্যুতি কোণ হয়ে যাবে আই মাইনাস আর, আবার ঘন থেকে যখন লঘুতে যাবে তখন লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ যেহেতু বেশি তখন হয়ে যাবে আমরা আর মাইনাস আই, এইভাবে মনে রাখবো। নেক্সট হচ্ছে একটা সমান্তরাল কাচফলক,
একটা সমান্তরাল কাজফলক এর উপরে আলোকরশ্মি আপাতিত হলো I1 কোণে। আলোকরশ্মি কাচের মধ্যে প্রতিষ্ঠিত হলো, কোণের মানটা খানিকটা কমে গেল। কেন কমবে? তার কারণ এটা বায়ু মাধ্যম, এটা গ্লাস বা কাচ মাধ্যম, জি দিয়ে প্রকাশ করলাম। এর কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল, যায়নি। এবারে কি হবে? সমান্তরাল, এই তল এবং এই তল পরস্পরের সাথে সমান্তরাল। এখানে আমি একটা অভিলম্ব আঁকলাম, এইটাকে বললাম R2, অর্থাৎ দ্বিতীয় যে মাধ্যম সেই মাধ্যমে আপাতন কোণ। আর এখন এই কোণটা কি হবে? বেড়ে যাবে। কেন? আলোকরশ্মি এখন কাচ অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু অর্থাৎ লঘু মাধ্যমে যাচ্ছে, সেই জন্য প্রতিসরণ কোণের মান দ্বিতীয় ক্ষেত্রে বেশি হয়ে যাবে। দেখাতে হবে আমাকে I1 আর I2টা সমান। কিছুই না, আমরা এখানে স্নেলের সূত্র ব্যবহার করব। স্নেলের সূত্র আমরা কি জানি? যে বায়ু থেকে যখন কাচে যাচ্ছে, তাহলে বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরণ অর্থাৎ a mu g ইজ ইকুয়াল টু কি sin I বাই sin r, sin I1 বাই sin R1। এবং দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় তল থেকে যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন আমরা লিখব g mu a, কারণ কাচ থেকে আলোকরশ্মি বায়ুতে যাচ্ছে, ইজ ইকুয়াল টু কি লিখব? sin R2 ডিভাইডেড বাই sin I2। আচ্ছা, এবার আমরা যদি দুটো গুণ করে দিই, a mu g আর g mu a যদি গুণ করে দিই, তাহলে ডান পক্ষগুলো গুণ হয়ে যাবে, sin I1 বাই sin R1 গুণন sin R2 ডিভাইডেড বাই sin I2। তাহলে একটু আগে জেনেছি a mu g আর g mu a এরা পরস্পরের অনন্যক, অর্থাৎ g mu a মানে 1 বাই a mu g। তাহলে এখানে যদি আমরা 1 বাই a mu g লিখি, তাহলে a mu g কেটে যাবে, বাম পক্ষে থাকবে 1। এটা বোঝা গেল। এবার ডান পাশে, যেহেতু এই দুটো তল পরস্পর সমান্তরাল, কাজেই এই R1 এবং R2 অভিলম্ব দুটো সমান্তরাল হবে। এই দুটো তল, কাচফলকের দুটো তল সমান্তরাল বলেছি, তাহলে অভিলম্ব দুটো সমান্তরাল এবং এদের যে ভেদক, সেই ভেদক যে কোণ দুটো তৈরি করেছে R1 R2, সেই দুটো একান্তর কোণ হিসাবে সমান হয়ে যাবে। তার মানে R1 আর R2টা সমান হয়ে যাবে। তাহলে R1 R2 যদি সমান হয়ে যায় তাহলে কাটা যাবে, তাহলে আর থাকবে sin I1 বাই sin I2। তাহলে sin I2 উপরে চলে যাবে, বা আমরা লিখতে পারি sin I2 ইজ ইকুয়াল টু sin I1। তাহলে আমরা এখান থেকে পাবো I2 ইজ ইকুয়াল টু I1। অর্থাৎ এই যে আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি যদি সমান্তরাল কাজফলক হয়, আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মিও পরস্পর সমান্তরাল হবে। তাদের মধ্যে একটা পার্শ্ব সরণ থাকবে, কিন্তু তাদের দিকটা কি হবে? একই দিক হবে। আজকের মতো এই পর্যন্তই। প্রতিসরণের পরবর্তী অংশগুলো আমি